This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, উৎসব আর প্রতিবাদের এরকম অঙ্ক কষতে হবে, এরকম রাজনীতির জালে জড়াতে হবে, এটা জানলে রামচন্দ্রেরও কি একটু করুণা হতো না, অথবা নিজের পক্ষে অস্বস্তি? দেখুন, অকাল বোধনের পরিকল্পনাটা সেটা তো তারই ছিল, সেটা ত্যাগ করে রামচন্দ্র কি অন্য কোনো উপায়ে দুর্গাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে পারতেন না? হতেই পারতো, জানেন তো, কারণ রামচন্দ্র অকাল বোধন করেছিলেন বা দুর্গার পুজো করেছিলেন এরকম আখ্যান কিন্তু বাল্মীকি রামায়ণে কিছু লেখা নেই, কিন্তু কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড পর্বে এর উল্লেখ রয়েছে। কৃত্তিবাস লিখেছিলেন লঙ্কা আক্রমণের আগে ব্রহ্মার পরামর্শে নাকি দুর্গার পূজা করেছিলেন রাম, আর সেই থেকেই অকাল বোধন। আশ্বিনের শুক্লপক্ষে এখন সেটা উৎসব। আচ্ছা, কৃত্তিবাস কি জানতেন যে যুদ্ধের প্রেক্ষাপটে তিনি যে পুজোর কথা লিখছেন সেই পুজো নিয়েই বাঙালি একদিন যুদ্ধ বাঁধাবে? ক্ষোভ, বিক্ষোভ, দ্রোহ আর প্রতিবাদ বনাম উৎসব, নাকি উৎসব আর প্রতিবাদ হাত ধরাধরি করে এই আশ্বিনে হাঁটছে? এটা একটা নতুন দিগন্ত খুলে দেবে এই উৎসবের সংজ্ঞায়। সত্যি বলছি, এটা বুঝতে আজও অনেক কথা বলতে হবে, যে কথাগুলো না বললেই নয়। দেখুন, ধরে নিলাম যুদ্ধ নেই, কিন্তু তার মানেই শান্তি রয়েছে তাও তো নয়। শান্তি একটা মানসিক অনুভূতি, এটাই তো ব্যাখ্যা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এবার নেহরুর বক্তব্যটা সম্পূর্ণ বিপরীত মেরুর থেকে একটু যদি দেখি, যুদ্ধ না থাকা মানেই যদি শান্তি না হয়, তাহলে মানুষ উৎসবে মাতল মানেই ক্ষোভ মুছে গেল, ক্ষত শুকিয়ে গেল, মানুষ ভুলে গেল, ডাক্তারদের আন্দোলন হেরে গেল। এটা তো ক্রিকেট খেলা নয় যে হার জিতের একটা নির্দিষ্ট মাপকাঠি থাকবে, জয় পরাজয়ের একটা অঙ্ক থাকবে, এত রানে জিতলো বা এত উইকেটে জিতলো এরকম বলা যাবে। ডাক্তাররা ভোটেও লড়ছেন না, আর লড়াইটায় তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু কোনো একটা ওই অঙ্কের বিচারে দাঁড়িয়ে নেই। ফলে না তাদের ভোটের ফলাফলে মীমাংসা করা যাবে জিতলেন না হারলেন, নাকি তাদের ওই কোনো একটা দাবির, নির্দিষ্ট দাবির কিছু একটা অঙ্কের সংখ্যায় বুঝে যাওয়া যাবে যে না জিতেছে অথবা হেরে গেছে। ডাক্তারবাবুরা, ডাক্তার দিদিরা লড়ছেন তিলোত্তমার বিচারের দাবিতে, নিরাপত্তার দাবিতে। এই মুহূর্তে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে এই গোটা রাজ্যে সাধারণ মানুষের জন্য যে স্বাস্থ্য ব্যবস্থা তার পরিকাঠামো ঠিক করার দাবিতে, যাতে কোনো মানুষ প্রত্যন্ত গ্রামাঞ্চলেও কোথাও গিয়ে চিকিৎসা পেতে এসে ফিরে না যায়, তাদের অন্য কোথাও রেফার না করে দেওয়া হয়, তার বিরুদ্ধে তারা লড়ছেন। থ্রেট কালচারের বিরুদ্ধে, যাতে কোথাও গিয়ে ডাক্তাররা ডাক্তারদের মতোই প্রশিক্ষিত হন, তার বদলে তাদের আধা শিক্ষা বা কুশিক্ষা জুড়ে না যায়। এবার এই সবগুলোর সঙ্গে মানুষের দুর্গাপুজোর কী সম্পর্ক? 1606 সালে নদিয়ায় জমিদার লক্ষ্মীকান্ত মজুমদার প্রথম দুর্গাপুজো করেছিলেন, জানেন তো। তখন ব্রিটিশই বাংলায় আসেনি। তাহলে 1606 সাল থেকে যে উপাচারটা ধীরে ধীরে উৎসবে পরিণত হয়েছে, বাঙালির শ্বাস প্রশ্বাসের অঙ্গ হয়ে গেছে, তা কোনো রাজনৈতিক স্নায়ুযুদ্ধের জয় পরাজয়ের সূচক হয় কি করে? তবে আন্দোলনে যাদের অস্বস্তি তারা কিন্তু একথা ভাবতেই পারে যে পুজোর স্রোতে হয়তো ক্ষোভের আগুনটা নিভেই যাবে। আসলে বৈদিক ভারতে তো এই দেশলাই, লাইটার এ সমস্ত ছিল না। তখন কিন্তু একটা জিনিস ছিল, আগুনটা ছিল, এবং সেটার ভিন্ন ভিন্ন রূপে ছিল। ধরুন, সংসারের সিংহদুয়ারে একটা ধুনি সবসময় জ্বলত, প্রজন্মের পর প্রজন্ম সেই আগুনটাকে জ্বালিয়ে রাখার প্রচলন ছিল, জানেন তো। সে আগুনকে বলা হতো হুতাসন। যেদিন উপবাস বা অরন্ধন, সেদিনও কিন্তু হুতাসনে মানে আগুনে ইন্ধন দেওয়া হতো। এবার দুর্গোৎসবেও হুতাসন জ্বালিয়ে রাখার পরিকল্পনা করেছেন এই জুনিয়র ডাক্তাররা। আরজি করের অডিটোরিয়ামে আজ কনভেনশন হয়েছে, সেখানে সিনিয়র ডাক্তারদের অধিকাংশই
তারা কিন্তু বলেছেন যে কর্মবিরতিটা তুলে নেওয়া হোক, আমরা এই কর্মবিরতিটা তুলে নেওয়ার পক্ষে। জি করের বিভিন্ন বিভাগ, ধরুন সার্জারি, কার্ডিওলজি, স্ত্রীরোগ বিভাগ, শিশু রোগ বিশেষজ্ঞরা বা ENT বিভাগ, অধিকাংশ সিনিয়র ডাক্তার চান আন্দোলনটা চলুক, থামানো চলবে না, কিন্তু কর্মবিরতি করে না, ওটা উঠে যাক। কিন্তু কাজটা তো কঠিন, তাই না? মানে নিজেদের হাত না পুড়িয়ে, মানুষের মন না পুড়িয়ে হুতাশন জ্বালিয়ে রাখতে হবে। জুনিয়র ডাক্তাররা এইটা করতে গিয়ে পথ খুঁজছেন, জানেন তো, আমরা বুঝতে পারছি কোথাও গিয়ে তারা একটা এমন রাস্তা চান যেখানে সবটাই সম্ভব হবে। দুটো সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। প্রথম সম্ভাবনা রিলে অনশন শুরু করা, আর দ্বিতীয় সম্ভাবনা স্বাস্থ্য ভবনের সামনে যেরকম হয়েছে সেই ধাঁচে অবস্থান বিক্ষোভ শুরু করা। মানে ধরুন স্বাস্থ্য ভবনের ধাঁচে শহরের প্রাণ কেন্দ্রে কোনো একটা প্রতিবাদ মঞ্চ গড়ে উঠতে পারে। সেটা যদি হয় তাহলে কিন্তু, মানে যদি এই পুজোর মধ্যে হয় তাহলে কিন্তু পুজোর প্যান্ডেলের পাশাপাশি সেটা দ্রষ্টব্য হয়ে যেতে পারে দর্শকদের কাছে, ভিড় করে সবাই আসতে পারে। ঠিক যেরকম করে একটা সময় দেখতাম বিকেল হলে ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন ওই স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা মঞ্চটাকে দেখতে। কিন্তু মঞ্চ করে প্রতিবাদ জানালেই আন্দোলন সফল হবে, এই প্রশ্নটাও আছে। সে কবে থেকে তো আমরা দেখেছি ধর্ণাতলায় যোগ্য চাকরি প্রার্থীরা বসে রয়েছেন, কিচ্ছু হয়নি। বিরোধী দলগুলো তো ধর্ণা কর্মসূচি নেয়, কিন্তু সিঙ্গুরে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা ছাড়া আজ পর্যন্ত কোনো ধর্ণা কর্মসূচিকে সফল হতে দেখেছেন? এখানে জুনিয়র ডাক্তারদের একটা অ্যাডভান্টেজ অবশ্য রয়েছে, এটা মানতে হবে। তাদের ভোটে লড়ার কোনো দায় নেই, ভোটের রেজাল্টে তাদের কিচ্ছু এসে যায় না, বরং তাদের কর্মবিরতিতে বিপুল ভোটে জিতে আসা সরকার চাপে পড়ে যায়, অস্বস্তিতে পড়ে যায়। এই আন্দোলনটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু মানে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল, এই ডাক্তারদের মধ্যে একটা মতপার্থক্য তৈরির চেষ্টা সবসময় চালিয়েই যাবে। তাই হুতাশনটা জ্বালিয়ে রাখার চেষ্টা, সেটা করাটা খুব তাদের জন্য বেশ কঠিন কাজ। আগলে রাখতে হবে আগুনটাকে। কিন্তু একটা সুবিধা আছে, মনে হচ্ছে এই হুতাশনে সিবিআই হাওয়া দিচ্ছে, জানেন তো। আজ জি করের দুর্নীতির তদন্তে আরও একজন গ্রেফতার হয়েছেন, তার নাম আশিস পাণ্ডে। মনে পড়ছে আপনাদের? আশিস পাণ্ডে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, আরও একটা পরিচয় আছে। আশিস জি করের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি। এমন একজনের গ্রেফতারির খবরে জুনিয়র ডাক্তারদের ওই প্রতিবাদের আগুন জ্বালিয়ে রাখতে সুবিধা হবে কি? মানে আরেকটু ইন্ধন কি তারা পেলেন? আমাদের যারা জোর আছে, আমাদের এদিক এর কাছে আমরা ক্লিয়ার, পরিষ্কার। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। আমরা প্রয়োজনে আমাদের জীবন বাজি রেখে বুঝিয়ে দেব যে এই আন্দোলন নাগরিক আন্দোলন এবং সবাই আমরা একটাই পক্ষ, সেই পক্ষের দিকে আসবে কিনা সরকার সেটা বুঝুক, নাকি উল্টো পক্ষ হয়ে তারা থাকবে। সিদ্ধওয়ারকে ছাড়াও অন্য কোনো পদক্ষেপ হতে পারে, সেটা অবস্থান হতে পারে, অনশন হতে পারে, কিংবা সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার উভয়েরই ফিল্ডওয়ার্ক হতে পারে। তো সেগুলোর জন্য যা আপনারা সিদ্ধান্ত নেবেন সেটা আমরা সুবিচারের লক্ষ্যকে মাথায় রেখে আপনারা সিদ্ধান্ত নেবেন, এবং মানুষ যাতে আমাদের সঙ্গে থাকে সেটাকে দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন। আগুন জ্বালিয়ে রাখা আর আগুন লাগিয়ে দেওয়া, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু একটা তফাৎ আছে, জানেন তো। এই জুনিয়র ডাক্তার আন্দোলনের আগুনটা জ্বালিয়ে রাখতে চাইছেন, আর ভরতপুরের বিধায়ক, তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি যে হুমকি দিয়েছিলেন সেটা ওই আগুন লাগিয়ে দেওয়ারই শামিল। 10,000 লোক নিয়ে গিয়ে ওই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘেরাও করার হুমকি দিয়েছিলেন তিনি। দুদিন গেল না, হুমায়ুনের নির্বাচনী কেন্দ্র ভরতপুর, সেখানে হুমায়ুনের বিরুদ্ধেই প্রতিবাদ মিছিল বেরোলো, বিরুদ্ধ মিছিল বেরোলো, এবং হুমায়ুনকে গদ্দার কারা বললেন জানেন? তারাও তৃণমূল কর্মী। তাদের অভিযোগ কি? চাকরি দেওয়ার নাম করে নাকি কোটি টাকা তুলেছেন হুমায়ুন, লোহাদহ ঘাটের টেন্ডার জালিয়াতি করেছেন বলে অভিযোগ রয়েছে।
দলের শীর্ষ নেতৃত্বের কাছে হুমায়ুনের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুমায়ুনের নিরাপত্তা তুলে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। এরা এরকমই জানিয়েছেন ওই এলাকার যারা তৃণমূলের যারা মিছিল টিছিল করছিলেন তারা আর কি, মানে এই পরিকল্পনাটা অঞ্চল সভাপতিদের। তাহলে ভরতপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কর্মীরা কি মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তারদেরও একটা বার্তা দিলেন, অথবা তাদের দিয়ে কেউ কি বার্তা দেওয়ালেন? হুমায়ুন যতই এ সমস্ত কথা বলুন, তিনি দলের কেউ নন, তিনি গদ্দার। তার কুকথায় যেন ডাক্তাররা কিছু মনে না করেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজেও যেন কর্মবিরতিটা না চালু হয়ে যায়, এই ভয়টাও কি কাজ করছে ভরতপুরে ওই তৃণমূল কর্মীদের মধ্যে? হয়তো ভাবছেন সাধারণ মানুষকে নিয়ে তো তাদের চলতে হয়, আলটিমেটলি যদি সমস্যা হয় কোথাও গিয়ে যদি সাধারণ মানুষ ভাবেন যে এই ডাক্তারদের সমস্যাগুলো সেগুলো তারা মিটিয়ে দিলেই পারেন, তাহলে তার এরকম কর্মবিরতি হয় না, তাহলে সাধারণ মানুষের ভোগান্তি হয় না। মানে ভোগান্তির দায়ের কেন্দ্রবিন্দুটা যদি একবার কোনোভাবে ডাক্তারদের থেকে সরে গিয়ে সরকারের দিকে চলে যায় বা শাসক দলের দিকে চলে যায়, সেই ভয়টাই কি কাজ করেছে ওই ভরতপুরের তৃণমূল কর্মীদের মধ্যে? 10 কোটি রাজ্যের মাত্র 10,000 লোকের কাজ না করার ভয় শাসক দল পাচ্ছে। কর্মীরা নিজের দলের বিধায়ককেই গদ্দার বলছেন, এমন নজির কিন্তু রাজনীতিতে খুব বেশি নেই, জানেন তো। 2 দিন আগে ওই ভরতপুরেই বিধায়কের মুখে যে আস্ফালনটা শোনা গেছিল, সেই চড়া সুরটাও কিন্তু এখন আপনারা খুঁজে পাবেন না, সব সময়ের বিষয়। এই ভাষা সন্ত্রাসের কাছ থেকে বাঁচানোর উদ্দেশ্যে আমাদের এই ভরতপুরে বিরোধী যদি কেউ থাকে সেটা হচ্ছে অন্য দলের কেউ নেই, আমাদের দলের মধ্যেই বিরোধী দল রয়েছে। এমএলএ সাহেবের দলটাকে ভরতপুরে শেষ করার যে চেষ্টা, তার বিরুদ্ধে সাধারণ মানুষ কিন্তু প্রতিবাদ করছেন এবং পথে নেমেছেন। এর পিছনে যদি জেলা সভাপতি জেলা চেয়ারম্যানদের মদত না থাকে তাহলে তার এত বড় হিম্মত হয় না যে তৃণমূলের একটা ব্লক সভাপতি তৃণমূলের বিধায়কের ছবিতে জুতো মারছে, ঝাঁটা মারছে। হ্যাঁ, এর প্রতিকার কিভাবে করতে হয় হুমায়ুন কবিরের জানা আছে, শুধু নেতৃত্বের সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো। হুমায়ুনের অনুগামীরাও কিন্তু আজ ভরতপুরে পাল্টা মিছিল করেছেন। তবে ডাক্তারদের যেরকম ঘেরাও করার হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির, তার দলের লোকেরা কিন্তু বিরুদ্ধ গোষ্ঠীর নেতাদের সেরকম ঘেরাওয়ের কোনো হুমকি দেননি। আসলে এই মুহূর্তে তিনি কলকাতায় আছেন, তো আপাতত প্রতীকী একটা হুমকি দিয়ে রাখলেন, পুজোর পর নাকি দল ব্যবস্থা না নিলে নিজেই বুঝে নেবেন। এবার ভরতপুরের বিধায়ক বুঝতে বুঝতে আর কত দূর যাবেন, সিরিয়াস বলছি, এটা আমাদের বোঝার ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আর তার এই বোঝাবুঝিতে দলের নেতারা কি বুঝছেন সেটাও কয়েকদিন পর বোঝা যাবে। কিন্তু আমাদের কি মনে হয় জানেন, দলই হুমায়ুনকে বুঝতে পারছে না, তাই ভরতপুরের বিধায়কের জাস্ট কদর নেই। অথচ দেখুন তিনি ভরতপুরে বসে যা বললেন, বাঁকুড়ায় থেকে তা একলব্যের মতো শিখে নিলেন বিজেপির বিধায়ক অমরনাথ শাখা। তিনি হাসপাতাল ঘেরাও করে ডাক্তারদের ঘরবন্দি করার হুমকি দিয়েছেন। ওন্দায় সুপার স্পেশালিটি হাসপাতালের বরাদপ্রাপ্ত ঠিকা সংস্থায় অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বচ্ছ নিয়োগের দাবিতে ওন্দা চৌরাস্তা অবরোধ করেন অমরনাথ শাখা। আর 2-3 দিনের মধ্যে স্বচ্ছ নিয়োগ না হলে হাসপাতাল ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে বসে আছে, ঠিক যেরকম হুঁশিয়ারি ওই হুমায়ুন কবির দিয়েছিলেন, একদম সেম। ওই কে কোথা থেকে কার থেকে শিখে নেন কেউ জানেন না। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভেবে রাখছেন। হসপিটাল আমরা ঘেরাও করব এবং প্রত্যেকটা ডাক্তারকে ঘাড়ে ধরে একটা ঘরে ঢুকিয়ে চাবি দিয়ে রাখবো। এই ডাক্তার এই নিয়োগকে কেন্দ্র করে যেভাবে জালিয়াতিগিরি করলেন এবং যেভাবে এটা সাক্ষী রইলেন, তারই বিরুদ্ধে আমাদের এই বক্তব্য। সাহেবকে বলবো, চিকিৎসার জন্য আপনাকে ওই সুপার স্পেশালিটি হসপিটালে একদিন হয়তো যেতে হতে পারে। আর সেদিন এই আজকের যে চিকিৎসকদের উপর আপনি বলছেন তালা বন্ধ করে দেবো ঘাট ধাক্কা করে, সেদিন চিকিৎসাটা কিন্তু তাদের হাত থেকে আপনাকে নিতে হবে। ভাষা সংযত করুন। উনি বিধায়ক হিসাবে ওনার বক্তব্য রেখেছেন, যদি হাসপাতালের কোনো ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট ইনচার্জ হিসাবে আমি জেলার সিএমওইচ, এখানকার যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানের যিনি ওসি
এদেরকে আমি জানাবো যে আমার হাসপাতালে এই ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হচ্ছে, ঊর্ধ্বতর কর্তৃপক্ষ যেরকম নির্দেশ দেবেন সেই অনুসারে কাজ হবে।